বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা কয়েকদিন আগে বলেছিলাম যে প্রথম দফার নির্বাচনে পশ্চিমবাংলার যে 3টি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে তার মধ্যে একটিতে তৃণমূল কংগ্রেসের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তা নিয়ে অনেকেই আমাদেরকে কটাক্ষ করেছে, অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু তারপরেও আমাদের বক্তব্যে আমরা অনড় থেকেছি। গতকাল 19শে এপ্রিল দেশ জুড়ে যে 102টি লোকসভা কেন্দ্রের ভোট নেওয়া হয়েছে তার মধ্যে পশ্চিমবাংলার 3টি লোকসভা কেন্দ্র রয়েছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার। আমরা যে অনুমানটা বা যে তথ্যটা, যে পরিসংখ্যানটা দিয়ে বলার চেষ্টা করেছিলাম যে 3টে লোকসভা কেন্দ্রে যে একছত্র আধিপত্য 2019-এ দেখিয়েছিল বিজেপি, সেই আধিপত্য তাদের থাকবে না। যদিও তথাকথিত মিডিয়া হাউসগুলো, মেন স্ট্রিম যে সংবাদ মাধ্যম বা গণমাধ্যম যেটাকে আমরা বলছি, সেই মেন স্ট্রিমের গণমাধ্যমে এই 3টি লোকসভা কেন্দ্রকেই বিজেপি জিতবে বলে আভাস দিয়েছিল অনেক আগে থেকে। বাংলার জনরব সর্বপ্রথম এ কথাটি বলে যে তথ্য পরিসংখ্যান এবং ভোটের হার বলছে জলপাইগুড়ির যে লোকসভা কেন্দ্রটি সেটা ধরে রাখা বিজেপির পক্ষে কঠিন হবে। কিন্তু কালকের ঘটনার পরে আমরা দেখলাম, লোকসভা ভোট শেষ হওয়ার পরেই যেভাবে জলপাইগুড়ি এবং কোচবিহারে শাসক তৃণমূল কংগ্রেস বিজয় মিছিল করল, তাতে এটাই স্পষ্ট হয়েছে যে আমাদের কোথাও যেন একটা সত্যে পরিণত হতে চলেছে। তো যাই হোক, 4 জুন জানা যাবে কে জিতবে আর কে হারবে। তা সত্ত্বেও আমরা যে অ্যাজাম্পশন দিয়েছিলাম, যে আমরা যে তথ্য পরিসংখ্যান সহযোগে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই লোকসভা কেন্দ্রটি প্রথম দফাতে খুব সংকটের মধ্যে রয়েছে, আবকি বার 400 পারের নাড়া দেওয়া, স্লোগান দেওয়া বিজেপির পক্ষে এই কটা লোকসভা আসন ধরে রাখা কঠিন হবে। গতকালের লোকসভা নির্বাচনের পরেই বিভিন্ন বিশেষজ্ঞদের যে মতামত বিভিন্ন ইউটিউব চ্যানেলে এসেছে, তা থেকে আমরা এটাই স্পষ্ট হয়েছে যে আমাদের যে ধারণা বা আমাদের যে সমীক্ষা, সেই সমীক্ষার সঙ্গে অনেকটাই মিলছে। গতকাল যে 102টো লোকসভা আসনে ভোট হয়েছে তার মধ্যে 2019-এ 51টি লোকসভা আসন পেয়েছিল বিজেপি, আর বাকি 51টি পেয়েছিল আজকের দিনে যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া জোট। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জানা যাচ্ছে যে বিজেপির পাওয়া 51টি লোকসভা আসনের মধ্যে অন্তত 16 থেকে 17টি আসনে বিজেপির অবস্থা খুব একটা ভালো পজিশনে নেই। সবচেয়ে অবাক করেছে যে পশ্চিমবঙ্গকে বাদ দিলে বাকি সব জেলাতেই ভোটের হার কমেছে, যেটা আমাদের কাছে খুব বিস্ময়ের বিষয়। যে বিজেপি বলছিল এতদিন ধরে যে 400-র বেশি আসন পাবো, সেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে মানুষ ভোট দিতে বেরোলো না কেন, সেই প্রশ্নটা সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। প্রশ্নটা দেখা দিয়েছে এই কারণেই যে ভোটের হারের শতাংশের দিক থেকে প্রায় 10% তফাৎ আছে। সেটা গুজরাটে বলুন, সেটা উত্তরপ্রদেশে বলুন, সেটা রাজস্থানে বলুন, সেটা মধ্যপ্রদেশে বলুন, সেটা ছত্তিশগড়ে বলুন, মানে সার্বিকভাবে যে ভোট দেওয়ার প্রবণতাটা কমেছে। আর সবচেয়ে আশ্চর্য লেগেছে যে সংখ্যালঘু মুসলমান এবং দলিতরা বেরিয়ে এসে ভোট দিয়েছেন, লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, যে জন্যই আমরা দেখতে পাবো যে রামপুর লোকসভা কেন্দ্রে গতকাল যে ঘটনাটা কেন্দ্রীয় বাহিনী ঘটিয়েছে, সেটা একটা গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয় বলেই আমাদের মনে হয়েছে। রামপুর লোকসভা কেন্দ্রে ভোট চলাকালীন সময়ে যেভাবে মুসলমান সমাজের ঢল নেমেছিল, তো তাদেরকে যেভাবে ডিস্টার্ব করা হয়, যেভাবে নানা রকমভাবে তাদের প্রতি পুলিশ খানিকটা হেনস্থা করে, যেটা নিঃসন্দেহে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর একটা বড় আঘাত বলে রাজনৈতিক মহল, সামাজিক মহলও মনে করছে। কারণ যেভাবে মুসলিম মহিলারা যেভাবে বোরখা পরে ভোট দিতে যাওয়ার পথে তাদেরকে লাইনে দাঁড় করিয়ে তাদেরকে যেভাবে ভোট
ভোটের কার্ড অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ড চেক করা হয়েছে, যেটা চেক করার অধিকার একমাত্র প্রিসাইডিং অফিসারের আছে এবং তার প্রিসাইডিং অফিসারের সহযোগীদের আছে। বুথের ভেতরে চেক হয়, বুথের বাইরে চেক হয় না, কিন্তু গতকাল করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে একটা ভয় ভীত সন্তুষ্ট করার চেষ্টা হয়েছে। তারপরেও সংখ্যালঘু এবং দলিত সমাজ ভোট দিতে নেমেছে। এবার আমার বক্তব্য হচ্ছে যে আমরা পশ্চিমবাংলায় কোন থেকে আমরা বারবার বলছি এই রাজ্যে বিজেপি ভালো ফল করতে পারবে না। আপনারা শুনে থাকতে পারেন কয়েকদিন আগে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন বা বিভিন্ন জনসভায় দাঁড়িয়ে বলছেন যে নো ভোট টু সিপিএম, অর্থাৎ সিপিএমকে একটিও ভোটও দেবেন না। অর্থাৎ বাম এবং কংগ্রেস জোটের যে উত্থান, সেই উত্থানের ফলে প্রথম দফাতে খেয়ে ধাক্কা খেতে শুরু করেছে এই রাজ্যে বিজেপি। কারণটা হচ্ছে যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বিজেপি যাত্রা শুরু করেছিল, মূলত মনে করেছিল যে হয় বিজেপি নয় তৃণমূল। এই যে একটা পারসেপশন তৈরি করা হয়েছিল গোটা রাজ্য জুড়ে, সেই পারসেপশনটা ভেঙে গেছে। সেটা সব জায়গাতেই ভেঙেছে। আমি গতকালই আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের পার্সেন্টেজ ফলাফলের বিষয়ে জানতে চাইছিলাম আরামবাগের বেশ কয়েকজন আমার পরিচিত বিজেপি নেতাদের কাছ থেকে। তারা বললেন ভাই বলা যাবে না, কারণ আমরা গতবারে যে বিরোধী ভোটটা আমরা পেয়েছিলাম সেটা সিপিএম এর বিরোধী ভোটটার অধিকাংশ ছিল। সেই সিপিএম কিন্তু এখন জেগে উঠেছে। আরামবাগে যাকে প্রার্থী করেছেন তিনি খানাকুল বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বংশী মদন মৈত্রের ছেলে। তো স্বাভাবিকভাবেই ওই এলাকার একটা বড় অংশের দলিত ভোট অর্থাৎ তফসিলি জাতিদের ভোট এবং সংখ্যালঘু ভোট তো তৃণমূল পাবেই, সেই ভোটটা একটা বড় অংশ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে বামেদের ভোট যদি বাড়তে থাকে, বামেদের যে সিগনিফিকেন্ট ভোট, সেই ভোটটার অধিকাংশই চলে গেছে বিজেপির দিকে। সেই বিজেপির ভোট ভেঙে এনে যদি বামেরা আনতে পারে, তাহলে অনেক ভোট কেন্দ্রের লোকসভা কেন্দ্রের ফলাফল পাল্টে যাবে। যেমনভাবে আমরা লক্ষ্য করেছিলাম যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের তফাৎ রয়েছে, অর্থাৎ ব্যবধান রয়েছে 2021 বিধানসভা নির্বাচনের নিরিখে। কারণ 2021 বিধানসভা নির্বাচনে যে ভোটটা বিজেপি পেয়েছিল উত্তরবঙ্গে, সেটাই ছিল সর্বোচ্চ ভোট। এটা মাথায় রাখতে হবে। 2021 বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপি যে ভোটটা পেয়েছিল সেটা সর্বোচ্চ ভোট ছিল। পরবর্তীকালে আমরা দেখলাম যে সেখানে বাম, কংগ্রেস এবং আরএসপি বা বামফ্রন্ট থেকে শুরু করে তাদের সংগঠন তারা বাড়িয়েছে মানে এটা নয় তারা জিতে যাবে, এই প্রবণতা তাদের মধ্যে এখনো আসেনি, বা জিতে যাবে বা দ্বিতীয় পজিশনে চলে আসবে সেটাও হয়নি। তাদের মধ্যে থেকে যারা এতদিন ধরে বিশ্বাস করছিল আগে রাম পরে বাম, তারা ভাবতে শুরু করলো না আর রাম নয়, এবার বামেই যাব। এই বামে যাওয়ার যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বিজেপির একটা অংশের ভোটারদের মধ্যে, এই প্রবণতা যদি জারি থাকে তাহলে উত্তরবঙ্গে তো ধাক্কা খাবেই, সমগ্র রাজ্য জুড়ে ধাক্কা খাবে। এবার ধরুন দ্বিতীয় দফার যে ভোট হবে সেটা কোথায় হবে সেটা একটু জানা দরকার আপনাদের। দ্বিতীয় দফার যে ভোট হবে সেটা হচ্ছে দার্জিলিং, রায়গঞ্জ আর হচ্ছে বালুরঘাট। এই তিনটে লোকসভা কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট। এই দ্বিতীয় দফার ভোট অর্থাৎ যে ভোটটা 26শে এপ্রিল হবে, এই দ্বিতীয় দফার ভোটেতেও কিন্তু বাম কংগ্রেস এমন অপ্রতিরোধ্য শক্তি হিসাবে উঠে এসেছে, নিঃশব্দে বিপ্লব ঘটিয়েছে বাম কংগ্রেস, যে যার ফলে দ্বিতীয় দফার ভোটে তো বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি। কারণটা হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে হয়তো বিজেপির রাজু বিস্তার জিততে পারেন, জেতার সম্ভাবনা রয়েছে। কেন, যদি বিজেপির পক্ষে কোনো সিট শিওর থাকে সেটা হচ্ছে দার্জিলিং সিট। তো দার্জিলিংয়ের যে আসনটি জিততে পারে, কিন্তু সেই আসনের ভোটের সংখ্যা ব্যবধান যে অনেকটাই কমবে, তা নিয়ে আর কারো কিছু বলার থাকবে না। কারণ প্রথম কথা, এখানে কংগ্রেস প্রার্থী দিয়েছে,
সেটা আমরা জানি যে কংগ্রেসের ওখানে দার্জিলিংয়ে প্রার্থী রয়েছে, সে একটা ভোট কাটবে। কিন্তু একই সঙ্গে এটাও ঠিক কথা, বিজেপির যে একজন বিধায়ক রয়েছে ওই দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যেই বিষ্ণুপ্রিয় বলে বিধায়কটার নাম, তিনিও এই কেন্দ্রে নির্দল ক্যান্ডিডেট হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছে, তার একটা ভোট কাটবে। ফলে বিজেপির ভোট দার্জিলিং লোকসভা কেন্দ্রে অনেকটাই কমবে, ব্যবধান কমবে। এরপরে যদি আমরা যাই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে, ঢুকে যাই একটু ভিতরের দিকে, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কি হবে? এতদিন ধরে আমরা বলছিলাম যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটা এবারে অন্তত বাম কংগ্রেস জোটের জেতার সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল। কিন্তু বারবারই গণমাধ্যমগুলো, তথাকথিত মিডিয়াগুলো বারবার বলে আসছিল যে না না, ওখানে বিজেপি জিতবে, কার্তিক পালের জয় যুক্ত হওয়ার নিশ্চিত বলছে। তারা কিন্তু এটাও বলছে না যে কৃষ্ণ কল্যাণী অর্থাৎ বিজেপি তৃণমূলের যে প্রার্থী তিনি জিতবেন। বারবারই একটা কথা বলছে যে না, জিতবে বিজেপির কার্তিক পাল রায়গঞ্জে। দেখুন, মিডিয়া এতটা যে বায়াসনেস হয়ে যায়, এতটা যে একতরফা ভাবে কথা বলতে থাকে, এটা আমার জীবনে আমি কোনো মিডিয়াকে দেখিনি, কিন্তু এখন দেখে শিখছি। কারণ গত লোকসভা 2019-এর লোকসভা নির্বাচনে ওখানে বাম কংগ্রেস প্রার্থী হেরে গিয়েছিল, বা তৃণমূল প্রার্থী হেরে গিয়েছিল, বা বিজেপি জিতেছিল, তার ভিতরে কতগুলো কারণ ছিল। প্রথম কারণটি হচ্ছে বাম কংগ্রেস জোট হয়নি, মোহাম্মদ সেলিম, দীপাদাস মুন্সি এবং তৃণমূল প্রার্থীর মধ্যে ভোট কাটাকাটি হয়েছিল। সংখ্যালঘু ভোটের বিরাট অংশ কাটাকাটি হওয়ার ফলেই ওখানে বিজেপি প্রার্থী জিতে যায়। আমি জানছি না, আমি বুঝে উঠতেই পারছি না যে কোন অঙ্ক থেকে, কোন স্বাভাবিক প্রবণতা থেকে, কোন যুক্তি থেকে এই মিডিয়া হাউসগুলো বলছে ওখানে বিজেপি জিতবে। আমার মাথাতেই আসছে না। কারণ এই মুহূর্তে বাম কংগ্রেস জোট একটা জোট আছে, অন্যদিকে তৃণমূলও তার শক্তিশালী জায়গায় দাঁড়িয়ে আছে। তৃণমূলের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করা। তাতে কি হচ্ছে যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যে পারসেপশনটা সাধারণ মানুষের মধ্যে ঢুকে গেছে, যে বিজেপি সেই তৃণমূল, এই বিষয়টি যে ঢুকিয়ে দিতে পেরেছে তিনি হচ্ছেন আর কেউ না, তিনি হচ্ছেন আলী ইমরান রামস। কংগ্রেস প্রার্থী বামেদের সমর্থনে যিনি দাঁড়িয়েছেন, এই আলী ইমরান ওই এলাকার মানুষের মধ্যে এই কথাটা ঢুকিয়ে দিতে পেরেছে। ফলে দ্বিতীয় দফার যে নির্বাচন 26শে এপ্রিল হবে, সেখানে কিন্তু রায়গঞ্জে ধাক্কা খাবে। এবার বালুরঘাট লোকসভা কেন্দ্রতেও আমরা দেখব, এখানেও কিন্তু সুকান্ত মজুমদারের জয়ের ক্ষেত্রে প্রথম প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে বামেরা যদি তাদের কিছু অংশ ভোট ফিরিয়ে আনতে পারে, তাহলে মনে রাখবেন যে বালুরঘাটে এবারে রাজ্য বিজেপির সভাপতির আর বালুরঘাট থেকে দিল্লি যাত্রা সুগম হবে না। খুব কঠিন লড়াই বালুরঘাটে। তার চেয়েও বড় কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছে, সেই প্রার্থীও কিন্তু বিপ্লব মিত্র কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নন। তিনি হচ্ছেন ওই এলাকার জনপ্রিয় একজন নেতা। গতবারে অর্পিতা ঘোষ হেরে যাওয়ার নেপথ্যে ছিল এই গোষ্ঠীদ্বন্দ্ব, এই বিপ্লব মিত্রকে প্রার্থী না করা। এই বিষয়গুলো মাথায় রেখে বলা যেতেই পারে যে আগামী দিনে অর্থাৎ উত্তরবঙ্গের যে 6টি লোকসভা কেন্দ্র প্রথম এবং দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন, তার প্রথম দফায় তো হয়ে গেছে এবং আমরা জানি যে 80% বেশি ভোট পড়েছে, সেটাও একটা খুব ভালো লক্ষণ, অন্তত মমতার কাছে ভালো লক্ষণ। আরেকটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ রাজনৈতিক কৌশলটা জলপাইগুড়িতে দাঁড়িয়ে যেভাবে চেলে দিলেন, সেই এক চালেই তিনি বাজিমাত করে দিলেন সমগ্র বাংলা জুড়ে। তবে আরেকটা কথা বলি, এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা রাজনৈতিক কৌশল ভুল হয়েছে, সেটা হচ্ছে রামনবমীর গণ্ডগোল, যে অশান্তি হয়েছিল রামনবমীকে কেন্দ্র করে রেজিনগরে, সেই রামনবমীর ঘটনার পরে উনি যদি ঘটনাস্থলে যেতেন, কিংবা উনি যদি কড়া পদক্ষেপ করতেন, কিংবা উনি যদি সরাসরি এই বিষয়টিতে হস্তক্ষেপ করে দমন করার চেষ্টা করতেন, তাহলে হয়তো এই রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের বড় অংশের ভোট তৃণমূল কংগ্রেস পকেটস্থ করতে পারতেন। কিন্তু এখন উনি যা করেছেন, সেই ভোট ধরে রাখতে পারবেন কিনা
সেটা এখন কোটি টাকার প্রশ্ন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে।